ওয়েলকাম স্টুডেন্ট, আমি সুমিত স্যার। আজকে তোমাদেরকে একাদশ শ্রেণীর প্রাণীকলা বা অ্যানিমাল টিস্যু সম্পর্কে পড়াবো। তো প্রাণীকলা বা অ্যানিমাল টিস্যু সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে কলা সম্পর্কে জানতে হবে। যদিও এর পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা কলা সম্পর্কে অল্প বিস্তর জেনেছো, তাও আমি একবার বলে নিচ্ছি যে কলা কাকে বলে। যখন অনেকগুলি কোষ কোনো একটা নির্দিষ্ট কাজ করে তখন সেই কোষ সমষ্টিকে একসাথে কলা বলা হয়। এবার তাহলে প্রাণী কলা কাকে বলবে? এই কলা উদ্ভিদের দেহেও থাকে, আবার প্রাণীর দেহেও থাকে। আমরা যে আমাদের বিষয়টা যেহেতু আজকে প্রাণী কলা, তাহলে আগে প্রাণী কলা কাকে বলে তার ডেফিনেশনটা সম্পর্কে আগে জানি। যে এই যে প্রাণী কলা কাকে বলে, প্রাণী কলা প্রাণীর দেহে উপস্থিত একই ধরনের কতগুলি কোষ যখন কোনো একটা নির্দিষ্ট কাজ করবে বা কোনো একটা ওয়ার্ক পারফর্ম করবে তখন তাকে বলছি হচ্ছে আমরা প্রাণী কলা। এরপরে প্রাণী কলার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করতে গেলে পরে এই প্রাণী কলা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং বিভিন্ন রকম কাজ করে। তাহলে উৎপত্তি এবং গঠন অনুসারে উৎপত্তি এবং কার্য অনুসারে প্রাণী কলাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন মনে করো আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, এটা আমাদের শরীরের বিভিন্ন যন্ত্রতন্ত্র বা বাহ্যিক যে অংশগুলো আছে সেগুলোর বাইরে দিয়ে একটা আবরণ সৃষ্টি করে। অর্থাৎ খোলা জিনিসের উপর শরীরের যে আবরণ সৃষ্টি হয়, উন্মুক্ত অর্গান বা উন্মুক্ত দেহের অংশের উপরে যে আবরণ সৃষ্টি হয় তাকে আমরা বলি হচ্ছে আবরণী কলা বা এপিথেলিয়াল সেল। এরপরে যোজক কলা বা কানেকটিভ টিস্যু কাকে বলবো? আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ এবং যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় রক্ষা করে যে কলা তাকে আমরা যোজক কলা বা কানেকটিভ টিস্যু বলি। যেমন মনে করো রক্ত আমাদের শরীরের মধ্যে যোজক কলা বা কানেকটিভ টিস্যু হিসেবে কাজ করে। এরপরে পেশিকলা বা মাস্কুলার টিস্যু। পেশিকলা বা মাস্কুলার টিস্যু কোথায় থাকে? আমাদের শরীরের বিভিন্ন পেশির মধ্যে এই কলাকে পাওয়া যায়। সেটার মধ্যে তার শ্রেণীবিভাগ বা তার সম্পর্কে বিস্তারিত বিবরণ পরবর্তীতে আমরা জানবো। তারপরে হচ্ছে আরেকটি কলা হচ্ছে স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু। এটা আমাদের নিউরন বা স্নায়ুতন্ত্রের মধ্যে যে কলাটা পাওয়া যায় তাকে আমরা হচ্ছে স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু বলি। তাহলে পরে মোট দেখা যাচ্ছে যে প্রাণীদের দেহে মোট 4 রকমের কলা থাকে। একটা হচ্ছে আবরণী কলা, 2 নম্বর হচ্ছে যোজক কলা, 3 নম্বর হচ্ছে পেশি কলা এবং 4 নম্বর হচ্ছে স্নায়ু কলা। আজকে প্রথমে আমরা আবরণী কলা সম্পর্কে ডিটেলসে বা বিস্তারিতভাবে একটু জানবো। তা আবরণী কলা সম্পর্কে ডিটেলসে জানতে গেলে যে সংজ্ঞার কথা প্রথমে বললাম, যে আবরণী কলা কাকে বলবো? যে আমাদের আমাদের শরীরে যে কলাগুলো দেহের বিভিন্ন ইন্টারনাল বা এক্সটার্নাল অর্গান বা উন্মুক্ত জায়গার উপরে যে পর্দার সৃষ্টি করে বা আবরণ বা আচ্ছাদনের সৃষ্টি করে তাকে বলি হচ্ছে আমরা আবরণী কলা। এরপরে আবরণী কলার ডেফিনেশনের পরে আমরা জানবো হচ্ছে আবরণী কলার অরিজিন বা উৎপত্তি। আবরণী কলা কোথা থেকে সৃষ্টি হয়? ভ্রূণাবস্থায় আমাদের যে জার্ম লেয়ারগুলো থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, আমরা জানি তিনটে জার্ম লেয়ার থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এই 3টি জার্ম লেয়ার থেকে আমাদের শরীরের বিভিন্ন অংশের আবরণী কলাগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে। যেমন মনে করো এক্টোডার্ম থেকে আমাদের ত্বকের আবরণী কলা তৈরি হয়, এন্ডোডার্ম থেকে আমাদের পৌষ্টিক নালীর আবরণী কলা তৈরি হয় এবং মেসোডার্ম থেকে আমাদের বৃক্কীয় নালীর আবরণী কলা তৈরি হয়। অর্থাৎ ভ্রূণাবস্থায় যে 3টি জার্ম লেয়ার, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই 3টি জার্ম লেয়ারের থেকেই আমাদের শরীরের বিভিন্ন অংশের বা বিভিন্ন অর্গানের যে উপরের যে আবরণ সেগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে অরিজিন জানলাম। এরপরে হচ্ছে আবরণী কলার বৈশিষ্ট্য বা ফিচার্স। মুখ্য বৈশিষ্ট্যগুলোর কথা বলতে গেলে আবরণী কলার ক্ষেত্রে বলতে হবে যে আবরণী কলা প্রথমে তো সংজ্ঞার মধ্যে বললামই যে কথাটা বললাম, যে বিভিন্ন অর্গান বা বাহ্যিক অংশের উপরে একটা আস্তরণ তৈরি করে, এটা একটা মুখ্য বৈশিষ্ট্য অবশ্যই। এ বাদ দিয়ে বলা যায় আবরণী কলার কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। তারপরে আবরণী কলাগুলো একটা বেসাল মেমব্রেনের উপর দিয়ে বা বেস মেমব্রেনের উপর দিয়ে বা ভিত্তি পর্দার উপর দিয়ে অবস্থান করে। তারপরে আবরণী কলার কোষগুলির মধ্যে কিন্তু কোনো রক্তবাহ মানে ভেসেলস বা কোনো তন্তু থাকে না, ফাইবার থাকে না। এগুলো হচ্ছে আবরণী কলার প্রধান বৈশিষ্ট্য। এরপরে আমরা আবরণী কলার আর কি জানবো? ফাংশন সম্পর্কে জানবো, মানে আবরণী কলায় প্রধান কি কাজ করে। তো প্রথমে একটা কাজ তো বোঝাই যাচ্ছে, যেহেতু এটা আচ্ছাদন বা আবরণ সৃষ্টি করে তাহলে এর একটা অবশ্যই কাজ হবে প্রোটেক্টিভ কাজ, মানে ডিফেন্স তৈরি করে। আমাদের শরীরের বিভিন্ন যন্ত্রতন্ত্র বা আমাদের বাইরের যে চামড়া, দেহের বাইরের যে স্কিনটা থাকে সেটা আমাদের দেহের ইন্টারনাল অর্গানগুলোকে রক্ষা করে। তাহলে আবরণী কলার একটা প্রথম বা মুখ্য ভূমিকা হচ্ছে যে বাইরের আঘাত থেকে রক্ষা করা। 2 নম্বর, জনন যে কোষ থাকে সেখানে যে আবরণী কলা থাকে সেই আবরণী কলা থেকে কিন্তু বিভিন্ন জনন কোষও তৈরি হয়।
তাহলে জননাঙ্গের আবরণী কলা থেকে আমাদের জনন কোষ তৈরি হচ্ছে। এছাড়া রেচনে এবং ক্ষরণে বিভিন্ন জায়গায় হচ্ছে আবরণী কলা কাজে লাগে। তা বাদ দিয়ে শোষণে পাকস্থলী বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে যে আবরণী কলা থাকে সেই আবরণী কলা কিন্তু কোনো কিছুকে অ্যাবজর্ব করতে বা শোষণেও কিন্তু ভূমিকা পালন করে থাকে। তাহলে এই ধরনের বহুমুখী ভূমিকা কিন্তু আবরণী কলারও আমরা জানতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে? আচ্ছা আচ্ছা তাহলে আমরা এতক্ষণ আবরণী কলার ডেফিনেশন, তারপরে তার অরিজিন, তার ফিচার, তার ফাংশন, এগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা আবরণী কলার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। তো আবরণী কলার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করতে গেলে পরে আবরণী কলাকে প্রধানত 3টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমে হচ্ছে, 3টার মধ্যে আমি প্রথমে 2টো জিনিস নিয়ে আলোচনা করি, 3 নাম্বারটা তারপরে বলছি, কারণ 2টো জিনিসের মধ্যে সিমিলারিটিস আছে প্রচণ্ড। যেমন সিম্পল এপিথেলিয়াল সেল বা সরল আবরণী কলা, আর আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত আবরণী কলা। একটা হচ্ছে সিম্পল আর একটা স্ট্র্যাটিফাইড। এই দুটো আবরণী কলার মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। পার্থক্য শুধু সিম্পল মানে একটাই লেয়ার থাকবে, সিম্পল মানে একটা সিঙ্গেল লেয়ার, আর যেটা স্ট্র্যাটিফাইড সেটা কথার মধ্যে আছে স্তরীভূত, সেখানে একাধিক লেয়ার থাকবে। তার মানে এই যে আবরণী কলার যে লেয়ারটা সিম্পল এপিথেলিয়াল সেলের মধ্যে একটি মাত্র লেয়ার বা একটি মাত্র স্তর দ্বারা গঠিত, এবং স্ট্র্যাটিফাইড যেটা বা স্তরীভূত আবরণী কলা তার মধ্যে একাধিক লেয়ার, একই ধরনের কলা কিন্তু একাধিক লেয়ারে উপস্থিত থাকবে, সেটাকে বলছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল সেল। তাহলে এবার দেখি যে এপিথেলিয়াল সেল মোট যে সিম্পল, প্রথমে যে আমি বললাম যে সিম্পল এপিথেলিয়াল সেল, সেটাকে মোটামুটি কভাবে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে সিম্পল এবং স্ট্র্যাটিফাইড দুটাকেই মোটামুটি 5 ভাগে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি মেনলি 5 ভাগে ভাগ করা যায়। যেমন মনে করো প্রথমে আসছে হচ্ছে স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, মানে সরল স্কোয়ামাস আবরণী কলা। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল কথা থেকে বললাম, যখন সিম্পল হবে তখন একটি মাত্র লেয়ার থাকবে। অতএব এই ক্ষেত্রে স্কোয়ামাস যে এপিথেলিয়াল থাকবে সেখানে স্কোয়ামাস একটা মাত্র স্তরে আছে। স্কোয়ামাস কথাটা স্কোয়ামা থেকে এসেছে, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে আঁশের ন্যায়। তাহলে এই আঁশের ন্যায় কথা থেকে আমরা বুঝতে পারছি যে মাছ বা হচ্ছে সরীসৃপ বিভিন্ন প্রাণীর যাদের শরীরে আঁশ থাকে তাদের আঁশের ন্যায় দেখতে হবে, খুব পাতলা হবে, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ালের ক্ষেত্রে ভিত্তি পর্দা বা এই যে বেস মেমব্রেন যেটা থাকছে, এই ভিত্তি পর্দার উপরে একটি মাত্র লেয়ারে পাতলা স্তরে এটা বিন্যস্ত থাকে। তারপরে হচ্ছে এটাকে আবার স্ট্র্যাটিফাইডে যখন চলে যাবো, এই স্কোয়ামাস এপিথেলিয়াল সেলই যখন হচ্ছে ইয়েতে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল হলো, এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল, মানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ওই এপিথেলিয়াল টিস্যুই মানে আবরণী কলাই, তার দুটো ভাগ আমি বললাম, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। সিম্পলের ক্ষেত্রে একটা সিঙ্গেল লেয়ারে আছে, স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে এটাই কিন্তু দেখো একাধিক লেয়ারে আছে, 2 বা 3টা স্তরে বা তার ততোধিক স্তরে থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। বৈশিষ্ট্য একই রকম, ওই মাছের আঁশের মতো পাতলা হবে, হ্যাঁ, এবং একাধিক স্তরে আছে। একটি ভিত্তি পর্দার উপরে স্তরীভূতভাবে সাজানো থাকে, প্রত্যেকটি কোষের মধ্যে একটি করে নিউক্লিয়াস থাকে। এবার আমরা জানি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেলটা কোথায় পাওয়া যায়। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ালটা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটা একটা সিঙ্গেল লেয়ার দিয়ে তৈরি, অতএব খুব থিন বা পাতলা হবে। তাহলে পরে যেসব জায়গায় খুব পাতলা আবরণ থাকে সেইখানটায় ক্ষেত্রে কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল থাকে, যেমন কিনা অ্যালভিওলাই, তারপর হচ্ছে তোমার ব্লাড ভেসেলস, এবং আমাদের মুখের যে পাতলা চামড়া, এখানে ঠোঁটের নিচে যে এখানে অংশটা থাকে সেখানেও কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াল থাকে। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল স্কোয়ামাস এপিথেলিয়ালটা, যেহেতু ওখানে একাধিক স্তর থাকে সেই জন্য একাধিক স্তরের ক্ষেত্রে ওখানে স্কিনের মধ্যে থাকে, ওটা একটু মোটা হয়, যেটা প্রোটেক্টিভ ভূমিকা পালন করে। তাহলে এটা হলো হচ্ছে স্ট্র্যাটিফাইড। এরপরে এপিথেলিয়াল সেলের সিম্পলের মধ্যে পড়ছে হচ্ছে কিউবয়েডাল। তাহলে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু হচ্ছে এটা, আর স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু হচ্ছে এটা। তার মানে কিউবয়েডাল কথার মানে কি? কিউবয়েডাল কথার মানে হচ্ছে ঘনকাকার। তাহলে যে তোমার হচ্ছে এপিথেলিয়াল কোষগুলি ঘনকের ন্যায় আকৃতি বিশিষ্ট হবে তাকে বলবে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। এবার সেটা যদি একস্তরীভূত বা একটাই
লেয়ারে হয় তখন তাকে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল বলবে, আর সেটা যদি একাধিক স্তরে হয় তখন তাকে বলবে হচ্ছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেস মেমব্রেনের উপরে এখানে যে কিউবয়েডাল সেলগুলো আছে সেটা একটাই লেয়ারে আছে, তাহলে এটা হচ্ছে সিম্পল হবে। আর এখানে একাধিক লেয়ার আছে, একটা দুটো তিনটা লেয়ার আছে, তাহলে পরে এটা হবে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্তরীভূত। এর কোথায় পাওয়া যায়? সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল পাওয়া যায় হচ্ছে তোমার লিভার, টেস্টিস, ওভারি এইসব জায়গায়। এদের কাজ কি? এরা বিভিন্ন ক্ষরণে সাহায্য করে। আমরা জানি টেস্টিস বা ওভারি এগুলো থেকে বিভিন্ন রকম হরমোন ক্ষরণ হয়, হ্যাঁ, তাই এগুলো হচ্ছে ক্ষরণে সাহায্য করে, বা লিভার থেকেও বিভিন্ন রকম উৎসেচক ক্ষরিত হয়, এগুলো ক্ষরণে সাহায্য করে। আর যেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল কোষ, সেটা হচ্ছে ঘর্মগ্রন্থির ঘর্মগ্রন্থিতে থাকে, তারপরে হচ্ছে তোমার পায়ুর মিউকাস স্তরে থাকে, এইসব জায়গায় হচ্ছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু থাকে। এরপরে চলে আসি আমরা হচ্ছে কলমনার। কলমনার কথার মানে কি? কলমনার মানে হচ্ছে স্তম্ভাকৃতি। যেই এপিথেলিয়াল কোষের সেলগুলো কলমের ন্যায় বা স্তম্ভের ন্যায় একটু লম্বা হবে এবং তার মাঝখানে যে নিউক্লিয়াসগুলো থাকবে সেই নিউক্লিয়াসগুলো বেসের দিকে থাকবে, নিচের দিকে থাকবে এবং ডিম্বাকৃতির হবে, একটু লম্বা লম্বা টাইপের হবে, হ্যাঁ। তো সেগুলোকে আমরা বলছি হচ্ছে কলমনার এপিথেলিয়াল সেল। তাহলে যখন সেটা একটা লেয়ারে থাকবে তখন তাকে বলবে সিম্পল কলমনার এপিথেলিয়াল সেল। তাহলে এটা হলো সিম্পল কলমনার এপিথেলিয়াল সেল। আর যখন সেটা সেই কলমনার সেলগুলোই একাধিক স্তরে থাকবে, মানে একটা ভিত্তি পর্দার উপরে একাধিক স্তরে আছে, তখন তাকে বলবে স্ট্র্যাটিফাইড কলমনার এপিথেলিয়াল সেল। সিম্পল কলমনার এপিথেলিয়াল সেল কোথায় থাকে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তে থাকে। পাকস্থলী, ক্ষুদ্রান্তে, বৃহদান্ত থাকে মানে এদের কাজ কি হবে? মেনলি শোষণে বা অ্যাবজর্পশনে সাহায্য করা। আর তোমার হচ্ছে স্ট্র্যাটিফাইড কলমনার এপিথেলিয়াল সেল থাকে হচ্ছে আলাজিভা, গলবিল এসবের মধ্যে ওখানটা থাকে। এরপরে চলে আসি হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াল সেল। সিলিয়েটেড এপিথেলিয়াল সেলকেও এরকম দুভাগে, একটা হচ্ছে সিম্পল সিলিয়েটেড এপিথেলিয়াল সেল। সিলিয়েটেড কথার থেকেই বোঝা যাচ্ছে যে সিলিয়েটেড মানে সিলিয়া যুক্ত থাকবে। যে সিম্পল এপিথেলিয়াল সেলে উপরের দিকে সিলিয়া উপস্থিত তাকে বলবে সিম্পল সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। এটা সিম্পল যেহেতু, তাহলে একটা লেয়ারে থাকবে বেস পর্দার উপরে, এটা একটা লেয়ারে থাকবে। দেখো এই সেলগুলো অনেকটা কলমনার সেলের মতো দেখতে, কিন্তু এর সাথে এর পার্থক্যটা কি? এর মাথার দিকে সিলিয়া উপস্থিত আছে, এটার ক্ষেত্রে মাথার দিকে কোনো সিলিয়া নেই। আবার স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে এই একই কলমনার সেলের মতোই, এখানে অনেকগুলো স্তরে উপস্থিত, বেস মেমব্রেনের উপর অনেকগুলো স্তরে উপস্থিত, আর মুক্ত প্রান্ত যেটা থাকছে সেই মুক্ত প্রান্তের উপরে একাধিক মানে সিলিয়া উপস্থিত। তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। এরপরে চলে আসি হচ্ছে সিম্পলের মধ্যে আরেকটা ভাগ, সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল সেল। কেন এটাকে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল সেল বলছে? তার কারণ হচ্ছে সিউডো কথার মানে হচ্ছে ছদ্ম। এইখানে যে তোমরা দেখো যে এইখানে যে কোষগুলো আছে সেই কোষগুলোর আকৃতিগত কারণে দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় একাধিক স্তরে আছে। যেহেতু কোষগুলো বিভিন্ন ছোট বড় বিভিন্ন টাইপের সাইজে আছে, সেই জন্য এটা দেখতে অনেকটা মনে হচ্ছে যেন একটার উপরে একাধিক স্তর আছে। তার মানে দেখে মনে হচ্ছে এটা স্তরীভূত বা স্ট্র্যাটিফাইড, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সিঙ্গেল লেয়ারেই আছে। সেই জন্য দেখতে যেহেতু এটাকে স্ট্র্যাটিফাইডের মতো মনে হচ্ছে, তাই জন্য একে বলছে সিউডো স্ট্র্যাটিফাইড সিম্পল এপিথেলিয়াল সেল বা এপিথেলিয়াল টিস্যু। সিউডো স্ট্র্যাটিফাইড সিম্পল এপিথেলিয়াল টিস্যু। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ক্লোম শাখা এবং ষড়যন্ত্রের মধ্যে এটা থাকে। এরপরে আমরা স্ট্র্যাটিফাইডের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটাকে বলছে হচ্ছে ট্রানজিশনাল স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। ট্রানজিশনাল কথার মধ্যেই আছে ট্রানজিট হচ্ছে মানে পরিবর্তিত হচ্ছে, মানে এটা চাপ জড়িত কারণে এর মধ্যে এই স্তরীভূত যে কলার মধ্যে যে স্তরীভূত টিস্যুগুলো আছে, স্তরীভূত যে কোষগুলো আছে, চাপজনিত কারণে এই কোষের সংখ্যার পরিবর্তন হয়, মানে লেয়ারের সংখ্যার পরিবর্তন হয়। মনে করো এখন দুটো লেয়ার আছে, চাপে তিনটা লেয়ার আছে, চাপে ওটা দুটো লেয়ার হয়ে গেল। তো যেহেতু এটা যেহেতু একাধিক লেয়ার আছে সেজন্য এটা তো স্ট্র্যাটিফাইড হবেই। স্ট্র্যাটিফাইড হওয়ার সাথে সাথে কি হচ্ছে, যেহেতু চাপজনিত কারণে এর নিজের সংখ্যা পরিবর্তন করতে পারে, তাই জন্য একে বলছে ট্রানজিশনাল স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল সেল। এটা কোথায় পাওয়া যায়? গোবিনিতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলাকে প্রধান দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। তাহলে সিম্পলের মধ্যে পাঁচটা কি কি ভাগ সে পাঁচটা বললাম, স্ট্র্যাটিফাইডের মধ্যে পাঁচটা কি কি ভাগ সে পাঁচটা বললাম, কোথায় পাওয়া যায় সেটা বললাম। এ বাদ দিয়ে এপিথেলিয়াল টিস্যুকে
আরেকভাবে ভাগ করা যায়, মানে এপিথেলিয়াল টিস্যুগুলো পরিবর্তিত হয়ে আরেকটা ধরনের তৈরি করে, সেটাকে বলা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা এপিথেলিয়াল টিস্যু একটু পরিবর্তিত হয়ে একটা থলির মতো আকৃতি ধারণ করে এবং তার মধ্যে বিভিন্ন রকমের রস বা উৎসেচক বা হরমোন যাই হোক কিছু একটা সঞ্চিত হয়, তখন তাকে বলতে হচ্ছে গ্ল্যান্ডুলার হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এবার এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু দু রকমের হতে পারে, একটা হচ্ছে এককোষী হতে পারে, একটা কোনো সিঙ্গেল কোষ গ্ল্যান্ডে পরিণত হয়ে গেল, তখন তাকে বলছে এককোষী। এর উদাহরণ হচ্ছে গবলেট কোষ। আর আরেকটা হতে পারে হচ্ছে বহুকোষী। বহুকোষীর ক্ষেত্রে আবার কিন্তু বেশ তিন ধরনের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়। তিন ধরনের, কারণ আমরা তিন ধরনের গ্ল্যান্ড দেখতে পারি। একটাকে বলা হয় হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে এক্সোক্রিন বা বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে মিক্সড মানে যার মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটা ধর্মই বিদ্যমান। এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়, মানে যেই গ্রন্থিগুলো কোনো নালী থাকে না, উৎপত্তি স্থল থেকে কোনো কিছুকে যদি বহন করে নিয়ে যেতে হয় তাহলে সেটা রক্তের মাধ্যমে বা অন্য কোনোভাবে নিয়ে যাবে, কোনো নালীর মাধ্যমে যাবে না, তখন তাকে বলছে হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। নালী থাকে না তাই জন্য অনাল। যেমন এইখান থেকে যেগুলো বেরোয়, যে পদার্থগুলো বেরোয়, সেগুলোকে আমরা সাধারণত হরমোন বলি। এক্সাম্পল হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে তোমার পিটিউটারি, তারপর হচ্ছে থাইরয়েড, অ্যাড্রিনালিন, এগুলো হচ্ছে সব এন্ডোক্রিন গ্ল্যান্ড, যেখান থেকে বিভিন্ন রকমের হরমোন ঘটিত হয়। তারপরে চলে আসা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। এক্সোক্রিন গ্ল্যান্ড হচ্ছে তোমার হচ্ছে যেখান থেকে ওইটা অনাল, এক্সোক্রিন গ্ল্যান্ড হচ্ছে সনাল গ্রন্থি, তার মানে যেই গ্রন্থি থেকে নালীর মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কোনো একটা জিনিস পৌঁছায় তাকে বলা হচ্ছে সনাল গ্রন্থি বা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। তো এটা হচ্ছে এরা সাধারণত যেগুলো ক্ষরণ করে বেশিরভাগ ক্ষেত্রে উৎসেচক, যেমন লিভার থেকে বেরোয় বিভিন্ন ধরনের উৎসেচক ইত্যাদি, উৎসেচকগুলো হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে বেরোয়। আর একটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, যার মধ্যে সনাল এবং অনাল মানে নালী বিশিষ্ট এবং নালীবিহীন দুভাবেই যার হচ্ছে ক্ষরণ কার্য হয়, সেই ধরনের গ্ল্যান্ডকে বলছে হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। যেমন হচ্ছে প্যানক্রিয়াস, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এই হয়ে গেল হচ্ছে তোমার এপিথেলিয়াল টিস্যু তিনটা ভাগ, সিম্পল, স্ট্র্যাটিফাইড এবং গ্ল্যান্ডুলার, এবং তাদের মধ্যে যে ভাগগুলো আছে সেগুলো আমি বিস্তারিতভাবে বললাম। গ্ল্যান্ডুলারের এটা তো কয় ধরনের গ্ল্যান্ডুলার সেল হয় সেটা বললাম। গ্ল্যান্ডুলার সেলগুলো যে থাকে তার কোষের প্রকৃতির উপর ভিত্তি করে তিন ধরনের গ্ল্যান্ডুলার সেল হয়। যেমন কিনা একটা হয় হচ্ছে, দেখো, একটা হয় হচ্ছে হলোক্রেইন, এটা এক ধরনের গ্ল্যান্ডুলার সেল। এই ক্ষেত্রে কি হয়, মনে করো একটা সেল আছে, সেই সেলের মধ্যে মনে করো বেশ কিছু পদার্থ আছে। এবার এখান থেকে এটা যখন বেরোবে, এই গোটা সেলটা নষ্ট হয়ে র্যাপচার হয়ে গিয়ে শুধু পদার্থগুলো বেরিয়ে যায়, তার মানে সেলটা ধ্বংস হয়ে যায় হলোক্রেনের ক্ষেত্রে। তারপরে 2 নম্বর হচ্ছে অ্যাপোক্রেন। অ্যাপোক্রেনের ক্ষেত্রে কি হয়, এটা একটু ছবিটা এঁকে দেখালে তোমরা বুঝতে পারবা। একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের কোন একটা সেল, তার থেকে কিছুটা অংশ বেরিয়ে গিয়ে সেখান থেকে খরিত পদার্থগুলো বেরোয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোক্রেন গ্ল্যান্ড। মানে এক্ষেত্রে সেলটা পুরোপুরি ড্যামেজ হচ্ছে না, তার একটা পার্ট ড্যামেজ হয়ে সেখান থেকে বেরোচ্ছে। যেমন মনে করো তোমার দুগ্ধগ্রন্থি, ঘর্মগ্রন্থি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাপোক্রেন। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে মেরোক্রিন। মেরোক্রিন গ্ল্যান্ডের ক্ষেত্রে গ্ল্যান্ডের কোনো অংশেরই কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র ওখান থেকে ক্ষরণ পদার্থ বেরিয়ে যায়, তাকে বলা হচ্ছে মেরিক্রিন। তার মানে হলোক্রেন, অ্যাপোক্রেন এবং মেরিক্রেন, এই তিনটা হচ্ছে কোনো গ্ল্যান্ডের এপিথেলিয়াল টিস্যু বা কোনো গ্ল্যান্ডের যদি ক্ষরণ ক্রিয়াটার প্রকৃতির উপরে ভিত্তি করে বা ধরনের উপরে ভিত্তি করে কোষগুলোর, সেটার উপরে ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা করা হয় সেটাকে হলোক্রেন, অ্যাপোক্রেন এবং মেরোক্রিন বলা। এটা শর্ট কোশ্চেন বা তোমাদের জেনে রাখার জন্য বলা, কিন্তু মেন মুখ্য শ্রেণীবিভাগের মধ্যে এতটার মধ্যেই হয়ে যাচ্ছে মুখ্য শ্রেণীবিভাগ। তাহলে পরে আজ পর্যন্ত আজকে এটুকুনি। থ্যাংক ইউ।